আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন, সাথে আমি রিদওয়ানা বিনতে জলিল। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার জরুরি। আর আগামী নির্বাচনী ইশতেহারে প্রতিটি দলকে পদ্মা ব্যারেজ রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একটি সেমিনারে এসব কথা বলেন তারা। অরণ্য গফুরের রিপোর্ট। ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট, পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা এবং দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যকতা শীর্ষক সেমিনারটির আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি। সেমিনারে ফারাক্কার প্রভাবে বাংলাদেশের ক্ষতি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতি বাঁচাতে পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রকৌশলী, পানি বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। কিছু প্রস্তাবনা আমরা খুবই সংক্ষেপ আকারে লিখেছি। আগামী নির্বাচিত সরকারকে মধ্যমেয়াদী বাজেটে পদ্মা ব্যারেজকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। আর এটি বাস্তবায়নে সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব দরকার বলে উল্লেখ করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। পদ্মা ব্যারেজ এটা নিয়েই ওয়ার্কিং গ্রুপ দিয়ে প্রস্তাবটা আংশিকভাবে হলো এখনই করা দরকার। কোন মানসিকতায় পরিচালিত হচ্ছে তার উদাহরণ সৃষ্টি করতে হবে ক্ষমতায় যাওয়ার আগেই। মানুষের কাছে নতুন আঙ্গিকে নিজেদের উপস্থাপন করতে হবে এবং এই ধরনের একটি কারিগরি এই ওয়ার্কিং গ্রুপ যদি তৈরি হয়, একটা সিগন্যাল দিবে যে আগাম চিন্তা হচ্ছে। এই আগাম চিন্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন, যাতে এইটাই একটি জাতীয় দাবিতে পরিণত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্তি দিতে হবে, নাগরিকদের কণ্ঠস্বর দিয়ে, এই নির্বাচনের বৈধতা দিয়ে। বলি আমরা নদীমাতৃক মা, আমরা যেন খারাপ সন্তান না হই, যাতে মায়ের যত্ন আমরা নিতে পারি। 7 বার সম্ভাব্যতা যাচাই হলেও পদ্মা ব্যারেজের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় হতাশা জানান বিএনপি মহাসচিব। আহ্বান জানান নাগরিক আন্দোলন গড়ে তোলার। 8 কোটি 9 কোটি মানুষের জীবন জীবিকা, তার কি অবস্থা দাঁড়াবে, সবকিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন, এটা আমরা এখানে উপলব্ধি করেছি। প্রায় 7 বারের ফিজিবিলিটি স্টাডি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ কোনো জায়গায় আসতে পারিনি। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। আমার দেশের মানুষের যে পালস, সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্য সামনে রাখতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। অরণ্য গফুর, RTV, ঢাকা। নির্বাচন কমিশন শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে 2024 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর তিনি কথা বলেন। অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে বর্তমান কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন রিজভী। কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী 2024 সালে দলটির আয় হয়েছে 15,65,94,842 টাকা, আর ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। বর্তমানে 10,85,90,019 টাকা উদ্বৃত্ত আছে বলে জানান রিজভী। গত 3টি সংসদ নির্বাচনকে বৈধতা দেওয়া 96 পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে উপযুক্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নতুন সংস্থা নিবন্ধনের ক্ষেত্রে শতভাগ শর্ত পূরণ এবং নিরপেক্ষতা যাচাইয়ে অনেক বেশি সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। আতিকা রহমানের রিপোর্ট।
2008 সাল থেকে বড় পরিসরে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দেওয়া শুরু করে নির্বাচন কমিশন। সে সময় 138টি সংস্থা নিবন্ধন পায়। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে 2023 সালের ডিসেম্বরে 96 সংস্থাকে নিবন্ধন দেয় কমিশন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাসির উদ্দিন কমিশন 3.5 বছর মেয়াদ থাকতেই সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করল। এবার নতুন নীতিমালার মাধ্যমে পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়া হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন 96 সংস্থার মধ্যে বেশিরভাগেরই নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা ও যোগ্যতা ছিল না। রাজনৈতিক বিবেচনায় তারা নিবন্ধন পেয়েছিল। আগামী নির্বাচন সুষ্ঠু করতে তাদের নিবন্ধন বাতিল করা জরুরি ছিল। তারা বায়াসড রোল প্লে করেছে। যে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই সেই নির্বাচনকেও তারা ভালো নির্বাচন বলে সার্টিফাই করার চেষ্টা করেছেন। কাজে ইলেকশন কমিশন যে কাজটা করেছে এটা সময় উপযোগী এবং প্রয়োজন ছিল। যারা আসলে নির্বাচনের যে যা যা ঘটেছে সেই জিনিসগুলোকে যারা সঠিকভাবে উদ্ঘাটন করতে পেরেছে তাদেরকে তো আসলে ভবিষ্যতে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে তো রাখারও সুযোগ নেই। নতুন নিবন্ধন দিতে পুরনো পথে হাঁটলে কমিশন ও সরকার বিতর্কিত হবে। দেশে বিদেশে গ্রহণযোগ্য ভোট করতে পর্যবেক্ষক সংস্থার নিরপেক্ষতার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস এবং অন্যান্য দেশের যে সমস্ত স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা একটা খসড়া তৈরি করে দিয়েছি যে ইলেকশন পর্যবেক্ষণ কি কি গাইডলাইন্স হতে পারে। তো সেই খসড়াটা এখন নির্বাচন কমিশনের কাছে আছে। তো সেই ভিত্তিতে তারা হয়তো ওভাবে আগাবে। একদম মানদণ্ড সম্পন্ন হয়, হ্যাঁ স্ট্যান্ডার্ড হয়, সেটা হচ্ছে কি খুবই জরুরি। কারণ এনারাই হচ্ছে কি দেয়ার বিগ মানে স্টেক হোল্ডার যারা সার্টিফাই করবে যে ইলেকশনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয়েছে। নিবন্ধিত হওয়ার সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে ওই সংস্থার বা ব্যক্তিদের দল নিরপেক্ষতা। কোনো দলের প্রতি, কোনো প্রার্থীর প্রতি, কোনো প্রতীকের প্রতি কোনোভাবেই কোনো রকম বায়াসনেস দেখাতে পারবেন না। তাদের নিউট্রালিটি কেমন ছিল, তাদের মধ্যে প্রফেশনালিজম কেমন ছিল, সেই জিনিসগুলোকে নিশ্চিত করেই তারা আবার নতুন করে নিবন্ধন দেবে। দলীয় বিবেচনা, কোনো নাম সর্বস্ব বা ভূমিপর সংস্থা যাতে নিবন্ধন না পায় এবং পর্যবেক্ষক নীতিমালা ও প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় শেরপুরে সমাবেশে তিনি এই কথা বলেন। জুলাই সনদের দাবিতে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান। এর আগে দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে সমাবেশে যোগ দেয় দলটির নেতারা। সভায় অন্যান্যদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বলেও মন্তব্য করেন নাহিদ। দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। 3 আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না। এদিকে নেত্রকোনায় এনসিপির কর্মসূচিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। সকাল 10টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলা খানপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করা হয়। তিনি উপজেলার খলিশাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও খালিশাউর পূর্বপাড়া গ্রামের ছোট্ট মিয়ার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নাশকতার অভিযোগে যুবলীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করে জেলার ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানান তিনি। এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এমন সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত তারা। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন, আর সেজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এজন্য দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হবে আগামীকাল। আরও জানাচ্ছেন জাহিদ রহমান।
জুলাই শেষ হতে চলেছে, এখনো চলছে সংস্কারের লক্ষ্যে গঠিত ঐক্যমত্য কমিশনের সভা। দ্বিতীয় পর্যায়ের 19তম দিনে আলোচনা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে। শুরুতেই কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 10টি বিষয়ে একমত কমিশন, 7 বিষয়ে অমীমাংসিত। তবে নির্ধারিত সময়ে জুলাই সনদ দিতে চায় সবাই। আপনারা চান, আমরাও চাই যে প্রক্রিয়াটা শেষ করার মধ্যে দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায়। আমরা সেই চেষ্টা করছি, সেই চেষ্টায় কোনো অবস্থাতে আমরা অন্যথা করতে দিতে চাই না। পরে দলগুলো আলোচনা করে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমতে পৌঁছায়। রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 কিভাবে সংশোধিত হবে, সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে, সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্মত। নানা ব্যাপারে পরিবর্তন, সংশোধন, সংযোজনের প্রস্তাব আছে, কিন্তু বাস্তবে এই ব্যাপারে ঐক্যমত কমিশন এবারকার বৈঠকে কোনো সিদ্ধান্তের জায়গায় আসতে পারছে না। কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। নির্বাচনের আগে বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে তারপরে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। চলতি মাসের মধ্যে সনদ চূড়ান্ত করতে সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠানো হবে বলে জানান আলী রিয়াজ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যার রাজধানী শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত রশিদ। আমরা আহ্বান করছি সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না। এই মুহূর্তে কথা বলছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি তার বক্তব্য শুনতে। গঠন সংক্রান্ত প্রস্তাব, রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনায় আজকে যে আলোচনা হচ্ছে এটা এ বিষয়ে চতুর্থ দিনের মতো আলোচনা। এই চতুর্থ দিনের আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যে সমস্ত প্রস্তাব, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির যে প্রস্তাব কমিশনের পক্ষ থেকে সংশোধিতভাবে উপস্থাপিত হয়েছিল, তার সম্পর্কে তা কিভাবে উপস্থাপিত হবে সংবিধানে, কিভাবে উল্লেখিত হবে সে বিষয় নিয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। দুই পক্ষ থেকে, অর্থাৎ একে বিদ্যমান যে 4 মূলনীতি আছে তার সঙ্গে সংযুক্ত করার কথা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এটা শুধু উল্লেখিত হবে, এটা উল্লেখিত বিদ্যমান 4 মূলনীতি বিষয়ে কোনো বক্তব্য না রেখেই। কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে অন্যান্য বিষয় যুক্ত করার বিষয়টা উল্লেখিত হতে পারে, নাও হতে পারে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ বিষয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। ফলে কমিশন এখন এটা পুনর্বিবেচনার জন্য নিয়ে গেছে এবং কমিশনকে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। আমরা আশা করছি যে আমরা এই আলোচনা পর্ব অর্থাৎ 31শে জুলাইয়ের আগে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দেব। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা পুলিশ কমিশন সংক্রান্ত প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ বিষয়ে রাজনৈতিক দল এবং জোটসমূহের মধ্যে
ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশে একটি পুলিশ কমিশন নামে একটি কমিশন গঠিত হবে। এই বিষয়ে রাজনৈতিক দল জোট একমত হয়েছেন এবং সেইভাবেই সংবিধানে এবং অন্যত্র এটার উল্লেখ করা হবে। ডক্টর আলী রিয়াজ কথা বলছিলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ফরেন সার্ভিস একাডেমি থেকে। পর খবরে যাচ্ছি। রাজধানী গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 4 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একজনকে পাঠানো হয় কিশোর উন্নয়ন কেন্দ্রে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে শনিবার রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে 5 জনকে আটক করে পুলিশ। নাজমুল হুদার রিপোর্ট। সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 5 জন। শাম্মী আহমেদ পলাতক থাকায় তার স্বামীর কাছ থেকে আগে একবার 10 লাখ টাকা চাঁদা নেয় তারা। শনিবার রাতে ফের চাঁদা আনতে গেলে পুলিশকে খবর দিলে আব্দুর রাজ্জাক রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া 5 জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। বাকি 40 লক্ষ টাকা আজকে দিতে হবে, না হলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন। আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। আসামিদের সিএমএম কোর্টে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 4 জনকে 7 দিন রিমান্ড দেয়। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ ছিল। তাকে সতর্ক করা হলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। 2.5 থেকে 3 মাস আগে আমার সাংগঠনিক এলাকা ভাটাতে এসেও সে এরকম একটি অকারেন্স ঘটায়। যে মহিলার জমি দখল হয়েছিল সেই মহিলা থেকে অন্যায়ভাবে 70,000 টাকা আদায় করে। যে টাকাটি ছিল ওই মহিলার হাজবেন্ডের চোখের অপারেশন করানোর টাকা। পরবর্তীতে আমরা এই বিষয়টি জানতে পারি। তৎক্ষণাৎ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় 3 নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর বাকি 2 জনকেও স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাজমুল হুদা, RTV, ঢাকা। এদিকে কামরাঙ্গীরচর থানা এসসিপি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। শনিবার রাতে কামরাঙ্গীরচর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী। তিনি বলেন 8 বছরের প্রেমের সম্পর্ক তাদের। বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ তার। কামরাঙ্গীরচর থানা পুলিশ বলছে, প্রাথমিক অভিযোগের তদন্ত শেষে সত্যতা পেলে মামলা নেওয়া হবে। আমাকে বিয়ের কথা বলে ধোকা দিয়ে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। এখন আমি তো কোথাও বিচার পাচ্ছি না। এখন আপনারা যেটা ভালো হয় করে দেন। অভিযোগের ঘটনাস্থল উনি ঠিকভাবে বলতে পারতেছে না, শুধু জাউলাহাটি চৌরাস্তা বলতেছে, 8তলা বাসা, কিন্তু বাড়িওয়ালার নাম বলতেছে না, হোল্ডিং নাম্বার নেই। এখন আমাদের মামলা রুজু করতে হলে মামলার সঠিক যে ঘটনাস্থলটা আছে ওইটা আপনার বলতে হবে। সঠিক ঘটনাস্থল নির্ণয়ের পরবর্তীতে যদি ঘটনা সত্য হয় আমরা মামলা রুজু করব। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট 4 জন হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। এখনও সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছেন 4 জন। মোট 34 জন রোগী ভর্তি রয়েছেন। নতুন করে কারো মৃত্যু হয়নি। ভারত, চীন এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল যৌথভাবে তাদের চিকিৎসা দিচ্ছেন। আরও জানাচ্ছেন আলওয়ান খান। 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের অসহনীয় জীবন কাটছে। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 34 জন। 27 জুলাই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে 2 জন ছাড়পত্র পেলেও মারা যায়নি কেউ। আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছে। 2 জনই
আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। আজকে আমাদের মৃত্যুর কথা যেটা বললাম 0 এবং টোটাল ডেথ এই পর্যন্ত আবারও বলছে 17। তবে আইসিইউতে থাকা 4 জন রোগীর অবস্থা অপরিবর্তিত বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, মোট ভর্তি থাকা 34 জন রোগীর মধ্যে শরীরে 30%-রও বেশি দগ্ধ হয়েছে এমন রোগী আছে 6 জন। এখন সর্বমোট অ্যাডমিটেড রোগী আছে আমাদের 34 জন। ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 4 জন রোগী। 30%-এর উপরে আমাদের বার্নের রোগীর সংখ্যা এই মুহূর্তে 6 জন। এদিকে স্কুল স্টাফ মাসুমা বেগমকে ভোলায় বুরহানুদ্দিনের দক্ষিণ কুরুলিয়া গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমা বেগম। আলোয়ান খান, RTV, ঢাকা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে 3 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 409 জন। বছরের প্রথম 7 মাসে আক্রান্ত প্রায় 20,000। এবং বাংলাদেশি পণ্যের শুল্ক কমাতে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল। 25 বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 76 জন। শেষ 24 ঘন্টায় যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন ঢাকার 2 সিটি কর্পোরেশনের আর 1 জন রাজশাহীর বাসিন্দা। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো 34 জনের। এ সময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 409 জন। এ নিয়ে এবছর মোট আক্রান্ত হলো 19,529 জন। রাজধানী হাসপাতালগুলোতে আক্রান্তদের অভিযোগ, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR এর সঙ্গে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে কাল যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। বিল্লাল হোসেনের রিপোর্ট। বৈদেশিক বাণিজ্য সমঝোতা আনার উদ্দেশ্যে গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37%, পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হতে যাচ্ছে আগামী 1 আগস্ট থেকে। এই বাস্তবতায় নড়েচড়ে বসেছে সরকার। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্য সচিব। সচিবালয়ে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে বোয়িংয়ের উড়োজাহাজ, তুলা, সয়াবিন, গম। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। টোটাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য আমদানির প্রভাব জনগণের পকেটের উপর পড়বে কিনা এমন প্রশ্নে কথা বলেন তিনি। আমরা এই সমস্ত দেশের চেয়ে অসুবিধায় পড়বে সেটা মনে করছি না। আশা করছি আমাদের সাথে যে ধরনের আলোচনা তাদের সাথে হয়েছে, যে ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, তাতে তারা আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে এরকমটা মনে করি নাই, এখনো মনে করছি। নতুন করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির প্রভাবে আগের আমদানিকারকদের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে জানান বাণিজ্য সচিব। তুলা কেনার প্রসঙ্গ আগে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সিনথেটিক ফ্যাব্রিক্স দিয়ে তৈরি জুতা এবং ব্যাগ রপ্তানিতে 2% প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এই প্রণোদনার ফলে রপ্তানিকারকরা অতিরিক্ত উৎসাহ পাবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে। সিনথেটিক বা কৃত্রিম উপাদানে তৈরি এসব পণ্য পরিবেশ বান্ধব এবং টেকসই হয়। বৈশ্বিক চাহিদা বাড়ছে। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার বাজারে এসব পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। নতুন এই প্রণোদনা রপ্তানি খাতে বৈচিত্র্য আনার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার আয়ও বাড়াবে। উদ্যোক্তারা বলছেন, সরকারের এমন সহায়তা শিল্প বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া এই খাতে কর্মসংস্থানও বাড়বে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ অবকাঠামো স্থাপনের লক্ষ্যে উচ্চভিলাষী তাড়াহুড়ো করলে ক্রয় প্রক্রিয়ার ত্রুটির শঙ্কা দেখছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানীতে সিপিডি কার্যালয়ে আয়োজিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক আলোচনায় বক্তারা প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই, পাইলট প্রকল্প গ্রহণের তাগিদ দেন। সোলার স্থাপনে ৩% সুদে ঋণের ব্যবস্থার তাগিদ দেন বক্তারা। এই ক্ষেত্রে সরকার ব্যাংক গ্যারান্টি না দিলে বিনিয়োগ ব্যাহত হতে পারে বলে মনে করেন উদ্যোক্তারা। এটা কনফার্ম যে মোটামুটি সবাই আমরা একমত যে আসলে এই 6 মাসের মধ্যে এই প্রোগ্রাম বাস্তবায়ন সম্ভব নয়। ওপেনলি ছেড়ে না দিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা সময়ের মধ্যে গেলে এটা প্রপার ইমপ্লিমেন্টেশনটা হবে। আমার মনে হয় এটা আপনারা এইবার জুন থেকে শুরু করেছেন, আরেকটা জুন পর্যন্ত যেতে পারেন অথবা আগামী ডিসেম্বর যেতে পারেন। কারণ আমরা এই প্রোগ্রামটি আগামী দিনে মনিটর করব এবং কিভাবে এই প্রোগ্রামটি সরকার বাস্তবায়ন করেন, বেসরকারি কেউ করছে, কতটুকু সাকসেস ফেলার, সেই বিষয়গুলো আমরা দেখতে চাই। কারণ আমি শুরুতে যেটা বলেছি, আমরা অবশ্যই এই কর্মসূচির সাকসেস দেখতে চাই। অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে আলাদা 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলায় শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 3 দেশে অর্থ পাচারের অভিযোগ করা হয়। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাহমিদা বেগম তার স্বামী এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধানের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,91,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 32টি ব্যাংক হিসাবে 1,18,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ঢাবির অধিভুক্ত কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করে তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিগত 20 মে থেকে ন্যায্য দাবিতে আন্দোলন করছিল। যৌক্তিক দাবি মেনে না নেওয়ায় আজ থেকে এক দফা দাবিতে মাঠে নামে তারা। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ঢাবির অধিভুক্ত বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণ করতে হবে, অন্যথায় আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা। পূর্বের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেমন বিআইটির আদলে তারা একটি মানসম্মত প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান অর্জনের অবকাঠামো অর্জন করেছে, ঠিক একইভাবে আমরা এই কারিগরি অধিদপ্তরের অধীনে আর থাকতে চাই না। ল্যাব ফ্যাসিলিটিস পর্যাপ্ত এগুলো আমাদের দিতে পারে না, আমাদের টিচার নিয়োগ দিতে পারে না পর্যাপ্ত, আমাদের এখন পর্যন্ত একজন পার্মানেন্ট প্রিন্সিপাল নাই। 18 মে আমাদের এক সিনিয়র ভাই আত্মহত্যা করেন। তো ওই আত্মহত্যার মধ্যে উনি ওনার সুইসাইড নোটে লিখেছিলেন, মানে এই কম্বাইন সিস্টেমটাকে উনি দায়ী করেছে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকে হচ্ছে আমাদের আন্দোলন শুরু হয়। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সম্ভাবনার মধ্যেই চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভোর থেকে কম্বোডিয়ার সামারাং শহরে গোলার আওয়াজ শোনা গেছে। ভোর 4:50 দিকে 2টি বিরোধপূর্ণ মন্দিরের কাছে সংঘর্ষ হওয়ার কথা জানায় কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে চলমান সংঘাত নিরসনে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে অন্তত 25 জন, নিখোঁজ রয়েছে আরও অনেকে। দেশটির নাইজার প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাতে নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। নৌকাটি মনিয়া অঞ্চলের বাজারগামী যাত্রীদের বহন করছিল। নৌকাডুবির ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা দেশটির স্থানীয় কর্তৃপক্ষের। নাইজেরিয়া যাত্রী পরিবহনে একটি অন্যতম মাধ্যম নৌপথ, তবে প্রায়শই দেশটিতে ছোট বড় নৌ দুর্ঘটনা ঘটে থাকে। মানবিক উদ্দেশ্যের অজুহাতে গাজার বিভিন্ন এলাকায় 10 ঘন্টার জন্য কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা করেছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের স্থানীয় সময় রোববার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আল মাওয়াসি, দেইর আল বালাহ এবং গাজা সিটি এলাকায় এই যুদ্ধবিরতির
আওতায় থাকবে। তবে এই ঘোষণার পরও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববার ভোর থেকে এখন পর্যন্ত বাহিনীটির চালানো হামলায় অন্তত 53 ফিলিস্তিনি নিহত হয়েছে। নতুন করে ক্ষুধার যন্ত্রণায় প্রাণ হারিয়েছে আরও 6 ফিলিস্তিনি। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় বিভিন্ন মানবাধিকার সংস্থা ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে মিশর থেকে রওনা দিয়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির উদ্দেশ্যে ত্রাণবাহী ট্রাক। আসন্ন এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে বড় দলের বিপক্ষে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুত করতে নেপালের বিপক্ষে খেলার চিন্তা করছে বিসিবি। দুপুরে মিরপুরে এ তথ্য জানান বিসিবির চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া অক্টোবরে এনসিএল হবে বলেও জানান তিনি। এশিয়ান কাপ ক্রিকেটেও অক্টোবরেই হওয়ার কথা রয়েছে। যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্ট গ্রো আপ করতে হবে। তো আমার মধ্যে প্লেয়ারদের এই সুযোগটা টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে এই জায়গাটায়। অনেকগুলি প্লেয়ারের কিন্তু T20 ফরম্যাটের পারফরমেন্স আপ টু দ্য মার্ক নেই। তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে, কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে T20 এনসিএলটা শুরু হবে। যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে T20 ওয়ার্ল্ড কাপের জন্য। মিরপুরে চলছে 18তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনের খেলা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 5 দিনের এই আয়োজনে অংশ নেয় 28টি দলের প্রায় 418 জন ক্রীড়াবিদ। সান্দা এবং তলু বিভাগে মোট 27টি ইভেন্টে হয় প্রতিযোগিতা। সন্ধ্যায় ইভেন্টগুলোর শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে। এরপর চ্যাম্পিয়নদের নিয়ে আগামী 1 অগস্ট থেকে শুরু হবে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন করতে এই ক্যাম্পের আয়োজন বলে জানিয়েছে উশু ফেডারেশন। আয়োজকদের প্রত্যাশা নতুন প্রজন্মকে মার্শাল আর্টেও আগ্রহী করে তুলবে এমন উদ্যোগ। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।